জয় শ্রীকৃষ্ণ। দেখুন, এখন কিন্তু সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, তাই না? বিভিন্ন জায়গায় যুদ্ধ। ৩-৪ বছর আগে থেকে তো শুরু হয়ে গেছে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ। তারপরে এখন আবার শোনা যাচ্ছে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। আবার খুব রিসেন্ট পাস্টে আমরা দেখেছি যে আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ চলছে। সেখানে কেউ এই পক্ষকে সাপোর্ট করছে, কেউ ওই পক্ষকে সাপোর্ট করছে, কেউ এই পক্ষের যুক্তিগুলোকে জাস্টিফাই করছে, কেউ অন্য পক্ষের যুক্তিকে জাস্টিফাই করছে। সেনায় সেনায় খুব যুদ্ধ চলছে, কখনো কখনো এয়ারফোর্সেরই বেশি যুদ্ধ চলছে, বিভিন্ন মিসাইল ছোড়া হচ্ছে, তাই না? এই যুদ্ধ কিন্তু, এই যুদ্ধ মানে হচ্ছে আলটিমেটলি কি, নিজের ক্ষমতা ধরে রাখা, নিজের ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করা বা প্রভাবকে ধরে রাখা, তাই যুদ্ধ। তো সুতরাং এই যুদ্ধ কিন্তু একদম প্রাগৈতিহাসিক যুগ থেকেই হয়ে চলেছে। যখন বিভিন্ন জীবজন্তুর মধ্যে যুদ্ধ হয়েছে, তারপরে যখন মানুষ এসছে, মানুষ নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয়েছে, তখন যুদ্ধ হয়েছে। তখন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হয়েছে, সেই গোষ্ঠী কালে কালে বড় হয়েছে, তখন বিভিন্ন রাজ্যের মধ্যে, দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধ আমরা আজও করে চলেছি। এইরকম যখন যুদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের ভারতবর্ষেরও খুব ভালো সেনাবাহিনী আছে, আমরা জানি তারা বিভিন্ন বীরত্বের পরিচয় বিভিন্ন যুদ্ধে দিয়েছে। তো চলুন আমরা দেখি যে আমাদের প্রাচীন ভারতে সেই সময় মহাভারতের যুগে আমাদের কি এরকম কোনো বড় সেনাবাহিনী ছিল আমাদের দেশে? যদি আমরা ছিল জেনে থাকি, তাহলে সেই সেনাবাহিনী কে ছিল, কারা ছিল, তারা কি, তাদের নাম ছিল? চলুন আমরা যখন শ্রীকৃষ্ণ নিয়ে আলোচনা করি, তার বিভিন্ন বক্তব্য নিয়ে, তার বাণী নিয়ে, তার কিভাবে উনি পথ প্রদর্শন করেছেন আমাদের জীবনে চলার জন্যে, আমরা চলুন দেখি যে শ্রীকৃষ্ণের সেনাবাহিনী কেমন ছিল। শ্রীকৃষ্ণের সেনাবাহিনী, যে যাদব বংশ, সেই যাদব বংশের যাদব সাম্রাজ্যকে তারা বাড়াতে চেয়েছিল। আর শ্রীকৃষ্ণ তো স্বয়ং নারায়ণ, সুতরাং তাঁর সেনার নাম ছিল নারায়ণী সেনা, আমরা মহাভারত থেকে জানতে পারি। এই নারায়ণী সেনা জানেন তো, তাঁর সেই সময় লোক বল ছিল, মানে সৈন্যের সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ। ভেবে দেখুন, তখনকার সময় জনসংখ্যাই বা কত ছিল, তার মধ্যেই সেনাবাহিনীতে ছিল 10 লক্ষ সেনা। এবং এই 10 লক্ষ সেনার মধ্যে যতটুকু জানা যায় যে প্রায় 18,000 সেনা ছিলেন, সেনাবাহিনীর যারা ছিলেন তাদের মধ্যে 18,000 এরকম সেনা ছিলেন শ্রীকৃষ্ণের নিজস্ব বিভিন্ন জ্ঞাতি ভাইদের মধ্যে, বিভিন্ন খুড়তুতো, মাস্তুতো, জেঠতুতো ভাইদের মধ্যে, এবং তাদের যে ফ্যামিলি, তাদের পরিবার, তাদেরকে নিয়ে ছিলেন 18,000 সেনা। এবং এই সেনাটা অ্যাকচুয়ালি ছিল বলরামের আন্ডারে, শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরামের নাম আমরা সবাই শুনেছি, তার আন্ডারে ছিল এই নারায়ণী সেনা। এবং নারায়ণী সেনা, আপনারা নিশ্চয়ই জানেন যে এই নারায়ণী সেনার একটা অংশ কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু তারা লড়েছিল কৌরব পক্ষের হয়ে। হ্যাঁ, পাণ্ডব পক্ষের হয়ে নয়, কৌরব পক্ষের হয়ে। কেন কৌরব পক্ষের হয়ে লড়েছিল সেটা তো আমরা আলোচনা করবই। তো সেই সময় এই বলরামের পক্ষে তো এই বিশাল সেনাবাহিনীকে একা কন্ট্রোল করা প্রবলেম। তো ন্যাচারালি তার বিভিন্ন হায়ারার্কিতে, বিভিন্ন নিচের বিভিন্ন র্যাঙ্কে অনেক সেনাপতিরা ছিলেন। যেমন আমরা একজনের নাম জানতে পারি, সাত্যকী নামে একজন ছিলেন, একজন ছিলেন কৃতবর্মা। এই কৃতবর্মা যার নাম বললাম, এই কৃতবর্মার আন্ডারেই কিন্তু একটা সেনাবাহিনীর বড় অংশ কৌরব পক্ষের হয়ে পাণ্ডবদের বিরুদ্ধে লড়াই করেছিল। এবং এই সেনাবাহিনীর যে বিভিন্ন বীরত্বের গাথা আমরা জানতে পারি, তার মধ্যে আছে যেমন ধরুন, সেই সময় পাণ্ডব প্রদেশেরা জয় করেছিল। পাণ্ডব প্রদেশ মানে যেটা আজকের তামিলনাড়ু। হ্যাঁ, তামিলনাড়ু। কিন্তু আজকের যেমন তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, বা কিছুদিন আগে অবধি ম্যাড্রাস ছিল, কয়েক বছর আগে অবধি, তখন কিন্তু তামিলনাড়ু বা পাণ্ডব প্রদেশের রাজধানী চেন্নাই ছিল না। কি ছিল?
নামটা আপনারা জানেন, কতবার গেছেন আপনারা অনেকে বেড়াতে। মাদুরাই, হ্যাঁ, যেখানে আপনি এত সুন্দর সুন্দর সব কারুকার্য খচিত মন্দির দেখেছেন, সেই মন্দির নগরী মাদুরাই ছিল তখনকার পাণ্ডব প্রদেশের রাজধানী। তারা সেই সময় নারায়ণী সেনা বিদর্ভ জয় করেছিলেন। সেই বিদর্ভের কথা কিন্তু আজও আমরা শুনি। বিদর্ভ প্রদেশের নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়নি। ইস্টার্ন পার্ট অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পূর্ব অংশে কিন্তু বিদর্ভ প্রদেশ আজও আছে। ইনফ্যাক্ট খুব আনফর্চুনেটলি কিছু নেগেটিভ নিউজের জন্য আমরা কিছু বছর আগে অবধিও বিদর্ভের নাম শুনতাম। যেমন ওখানে খরাতে খুব ফসল নষ্ট হয়ে যেত, ফার্মার সুইসাইড বা কৃষক আত্মহত্যার কথা আমরা কয়েক বছর আগে অবধিও খুব জানতে পারতাম, শুনতে পেতাম। খুব ফরচুনেটলি ফর আস, আমাদের দেশের জন্য, মানুষের জন্যে, যে রিসেন্ট কয়েক বছর কিন্তু কৃষক আত্মহত্যা বিদর্ভে ঠিক অতটা শোনা যায় না। শোনা হয়তো এখনো টুকটাক যায়। বিদর্ভ বলতে গেলে আরও একটা দুটো কথা উল্লেখ না করলে হয় না। বিদর্ভ কিন্তু তখনকার সময়ে খুব প্রসপারাস একটা নগরী ছিল, যেখানে শিল্প, সংস্কৃতি, অর্থ সমস্ত কিছুর একসঙ্গে সমাগম ঘটেছিল। সেই জন্যেই যেখানে বেশি প্রসপারাস হবে, সবার তো নজর সেখানেই থাকবে, যে সেই জায়গাটাই আমরা দখল করব, তাই না? আজকে যেমন তেল যেখানে যেখানে আছে, সেখানেই পৃথিবীর মহাশক্তি ঝাঁপিয়ে পড়ছে যে ওইখানে তেল আছে, আমি নেব। তো বিদর্ভ সেই সময় ছিল। এছাড়াও বিদর্ভের এক রাজকুমারী ছিলেন, তার নাম ছিল রুক্মিণী। রুক্মিণী কে ছিলেন? শ্রীকৃষ্ণের স্ত্রী। হ্যাঁ, উনি ছিলেন বিদর্ভের রাজকুমারী। আর একজন রাজকুমারীর নাম শুনবেন, উনি ছিলেন ইন্দুমতি। উনিও বিদর্ভের রাজকুমারী ছিলেন। আর ইন্দুমতি কে ছিলেন? ইন্দুমতি ছিলেন শ্রী রামচন্দ্রের ঠাকুমা। হ্যাঁ, আমরা রামায়ণে যে শ্রী রামচন্দ্রের কথা পড়েছি, শুনেছি, ছোটবেলা থেকে যে রামায়ণের গল্প শুনে শুনে বড় হয়েছি, সেই রামচন্দ্রের ঠাকুমা ছিলেন ইন্দুমতি রাজকুমারী। উনি ছিলেন বিদর্ভের কন্যা। এছাড়াও নারায়ণী সেনা সেই সময় মগধ জয় করেছিল। মগধ তো আমরা জানি আজকের বিহার, কিন্তু তখন মগধের রাজধানী কিন্তু এরকম আজকের মতো পাটনা ছিল না। তখন মগধের রাজধানী ছিল রাজাগৃহ, রাজার ঘর, তাই রাজাগৃহ। সেই রাজাগৃহের নামই পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হয়ে হলো রাজগীর। যে রাজগীরের উষ্ণ প্রস্রবণে আপনারা অনেকেই স্নান করেছেন। আমিও তখন খুব ছোট, বোধহয় ক্লাস 8-9-এ পড়ি। আমাদের পাড়ার অনেকজন একসাথে সব বাসে করে আমরা অনেক জায়গায় বেড়াতে গেছিলাম, তার মধ্যে রাজগীর ছিল। আমার এখনো মনে পড়ে কি প্রচণ্ড গরম জল। বাট আই মাস্ট সে যে এই গরম জলে, এই উষ্ণ প্রস্রবণের জলে এত দেয়ার সো মাচ, দ্যাট ওয়াটার ইজ সো মাচ রিচ ইন মিনারেল, যেটা আমাদের এই যে এত টাকা দিয়ে আমরা মিনারেল ওয়াটার কিনি, তার থেকে কিন্তু অনেক ভালো জল সেটা। তো যাই হোক, সেই রাজগীর ছিল তখন মগধের রাজধানী। পরবর্তী ক্ষেত্রে মগধের রাজধানী শিফট হয়ে যায় পাটলিপুত্রে, যে পাটলিপুত্র আজকের পাটনা। তাহলে আজকের দিনেও ভেবে দেখুন জাতীয় রাজনীতিতে পাটনার গুরুত্ব কতখানি। আজকের দিনেও পাণ্ডব প্রদেশ বা তামিলনাড়ুর গুরুত্ব কতখানি, মহারাষ্ট্রের গুরুত্ব কতখানি আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রেও, জাতীয় ক্ষমতার ক্ষেত্রেও। সুতরাং আমরা কিন্তু আমাদের দেশের মহাভারতের সময়কার এক খুব শক্তিশালী, খুব শৌর্যে বীর্যে একদম বলশালী, বীরত্বপূর্ণ এক সেনাবাহিনীর কথা আমরা জানলাম, শ্রীকৃষ্ণের নিজের সেনা, নারায়ণী সেনা। তো চলুন আমরা পরবর্তী ক্ষেত্রে আবার কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করব। আজকের জন্য এখানেই রাখি। ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণ।